সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। দুর্নীতিবাজরা আওয়ামী লীগের লোক, প্রায় এমন অভিযোগ করে বিএনপি। সবশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জবাবে জানান, আজ বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারেরই আছে। প্রাসঙ্গিক এমন বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কে কার আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এবং শওকত মাহমুদ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় বসছেন মোদি। পশ্চিমবঙ্গ মমতারই, ব্যবধান কমিয়েছে কংগ্রেস। রাহুল বললেন, শুধু বিজেপি নয়, লড়াই হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গেও। কোনো চা শ্রমিকই যেন ভাসমান না থাকে, সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। চা দিবসে প্রধানমন্ত্রী বললেন, বাগানে সোলার প্যানেল করলে সাশ্রয় হবে বিদ্যুৎ। আটকে পড়া বাংলাদেশিদের আর নেবে না মালয়েশিয়া। কর্মী সংখ্যা নিয়ে মিথ্যাচার, সরকারের দাবি 17,000 5 থেকে 6 বলছে বায়রা। 5 লাখ টাকা করে নেয়ার অভিযোগও অস্বীকার। বান্দরবানে বেনজিরের খামার বাড়িতে আটকে রেখে 4 ছাত্রকে নির্যাতনের অভিযোগ। সাবেক আইজিপি দলের কেউ নয় বলছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের দায় এড়ানোর সুযোগ নেই, দাবি বিএনপির। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোষানলে ডাক বিভাগ, জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। দর্শক, দেখছিলাম শিরোনাম, ফিরবো মূল আলোচনায়। আমি জর্জ ভাই আপনাকে দিয়ে শুরু করি, যেটি আমাদের শুরুতেও আমরা রেখেছি, যে আমাদের শিরোনামেও আমরা দেখলাম যে ক্ষমতাসীনদের, যদি আমরা এই বেনজির প্রসঙ্গ বা সম্প্রতি যে বিষয়গুলো উঠেছে সেই বিষয়গুলো নিয়ে তুলি, তাহলে যেটি বলেছেন যে ক্ষমতাসীনদের দায় এড়ানোর সুযোগ নেই, আসলে দায় এড়ানোর সুযোগ আছে কিনা? না, আমরা কিন্তু আসলে প্রথম থেকে এই কথাটা বলে আসছি। তার আগে আমি বলি, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ-আলোচক শওকত ভাই আছেন, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দায় কে নেবে কে নেবে না, এই আলোচনাটা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি আছে, তারা একই কথা বলে যাচ্ছে, দায় সরকার নিতে হবে। তো সরকার কি দায় এড়িয়েছে কিনা, এই প্রশ্নটা অপ্রাসঙ্গিকভাবে প্রতিদিনই উনি বলে যাচ্ছেন। আমরা তো দায় এড়াবো না, বিধায়ী তাদের মতো যারা আছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে। এরপরেও যদি বলে যে দায় এড়াবেন না, তো এটা ওনাদের আসলে মানুষের সামনে কথার কথা ছাড়া অন্য কিছুই নয়। আমরা যারা এই সমস্ত করাপশন কিংবা অন্যান্য ইরেগুলারিটির সাথে জড়িত আছেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তো এরপরেও দায় এড়াবেন না, এই কথাটা ওনাদের আসলে মোটেও ঠিক। ওনাদের একটু বুঝতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই মানি লন্ডারিং এবং এই অ্যান্টি কারাপশন কমিশন, এই আইন সহ এইগুলো আমার মনে হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2008 থেকে খসড়া শুরু হয়, 2012 সালের দিকে এগুলো আইন হয়। তো 2012 সালের পরবর্তী এই কয়টা সময় একটা প্রতিষ্ঠানকে তো আপনার যদি ঠিকমতো ফাংশন করতে হয়, এগুলো দাঁড়ানোর জন্য কিন্তু সময় দিতে হয়। সেই সময়টা পার হয়ে এসে এখন কিন্তু দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন তার মতো করে কাজ করছে। প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যার নামে এই ধরনের অভিযোগ উঠুক, তারা কিন্তু সেটা সাথে সাথে আমলে নিচ্ছে এবং তদন্তের কাজে নেমে পড়ছে। এগুলো কিন্তু আগে ছিল না। বিএনপির সময় দুর্নীতি দমন কমিশন ব্যুরো ছিল এবং ওই সময় ওনারা ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, যে কিনা ভিসি হয়েছিলেন, তাকে ওই দুর্নীতি দমন কমিশন ব্যুরোর প্রধান করেছিলেন। যতই দুর্নীতির কথা উঠুক বা যাই উঠুক, উনি পরিষ্কার বলে দিতেন যে আমাদের কোনো বিধিমালাই হয়নি, তো কাকে আমরা কি করব। তো সেই জায়গা থেকে তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশটাকে একটা জবাবদিহিতার জায়গায় নিয়ে এসেছে। তো সেই জবাবদিহিতার জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত নিউজ, এই সমস্ত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি, তাদের যে সমস্ত অ্যানোমালিজগুলো ধরা পড়ছে, সাথে সাথে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপরেও বলছেন দায় নাই, দায় নিচ্ছে না, এটা ওনাদের রাজনৈতিক পরিভাষায় ওনারা কথা বলছেন, সেটা ওনারা বলতে পারেন।
দেশের মানুষ এটা বুঝতে পারে। তারপরেও যখন এইগুলো বলেন, আমি বলি যে বেনজির আহমেদ তো আপনার একটা প্রতিষ্ঠানের একটা প্রধান ছিলেন, তো ওনার বিরুদ্ধে যখন এই ধরনের ফিরিস্তি বের হওয়া শুরু হলো, দুর্নীতি কমিশন সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করলো। তো মির্জা ফখরুল সাহেব যে রাজনৈতিক দলটা করেন, তার প্রধান বেগম খালেদা জিয়া, উনি নিজেই দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত হয়ে জেলে আসেন। তো তখন লজ্জা টজ্জা করে না? তখন কি দেশের মান মর্যাদার কোনো আপনার কমতি হয় নাই? তো নিজেরা আগে চেহারায় আগে দেখুক যে ওনাদের দলীয় প্রধান সহ ওনাদের যিনি ভারপ্রাপ্ত হয়ে আছেন, উনিও দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত, উনিও ফিউজিটিভ পলাতক হয়ে আছেন। তো নিজেরাই যখন এই সমস্ত দায়ে দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী সরাসরি জড়িত, তো ওই জায়গায় যদি ওনাদের লজ্জা টজ্জা না করে, আওয়ামী লীগ যে কাজগুলো করছে, এই সমস্ত যারা কারাপশনের সাথে যুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করছে, এইগুলো তো ওনাদের খুব একটা ভালো লাগার কথা না। তো যার জন্য ওনারা এই কে নেবে দায় কার দায় এইগুলো গোলমেলে কথাবার্তা দীর্ঘদিন যাবৎ বলে আসছে, এইগুলো মানুষের কাছে এমন কোনো আমলে মানুষ নিচ্ছে না। আওয়ামী লীগ আমাদের যেই করাপশনের এগেন্সে জিরো টলারেন্সের যে আমাদের ওয়াদা ছিল, সেই ক্ষেত্রে যে বা যার বিরুদ্ধেই এই ধরনের কোনো এলিগেশনস আসুক, আমরা প্রাতিষ্ঠানিকভাবে সেই প্রতিষ্ঠানগুলো সবই ইন্ডিপেন্ডেন্ট, তারা সরাসরি তাদের বিরুদ্ধে সেই সমস্ত কাজের বিরুদ্ধে হস্তক্ষেপ করছে। শওকত ভাই, আজকে এই বিষয়গুলো নিয়ে তো বেশ কিছুদিন যাবতই কথা হচ্ছে, কিন্তু আজকে কিন্তু ওবায়দুল কাদের একদম সাফ জানিয়ে দিয়েছেন যে তারা আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগের কেউ না বললে তো আর দায় থেকে মুক্ত হওয়া যাবে না, কারণ তারা আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ ছিল। মানে বেনজিরকে আওয়ামী লীগের বা সরকারের কোনো কোনো কর্মকর্তা নায়ক হিসাবে বলতেন, এখন বেনজির ঘটনাচক্রে খলনায়কে পরিণত হয়েছেন, এখন তো দায় নেবেন না। কিন্তু বেনজির আহমেদের আপনার মনে আছে আইজিপি হিসাবে উনি একা না, ওনার পুলিশ বাহিনীর অনেকেই রাজনৈতিক বক্তৃতা করতেন। তো রাজনৈতিক বক্তৃতা করতেন এবং সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা কোনো নেতার বক্তব্যের চাইতেও তাদের বক্তব্য আরও বেশি পলিটিক্যাল ছিল। একজন সরকারি পদের থেকে কেউ রাজনৈতিক বক্তব্য তো দিতে পারেন না। তারপর তার কাজকর্ম যেগুলি করেছেন তিনি, এবং সরকারের কে রক্ষা করার জন্য, বিরোধী দলের আন্দোলনকে দমন করার জন্য তিনি যেই ধরনের ভূমিকা রেখেছেন, এটা তো সবাই দেখেছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন তার ভিতর পেছনে যে দুর্নীতির এই অভিযোগগুলো হঠাৎ করে এসছে এবং তদন্ত হচ্ছে, এটাও আমি মনে করি যে সরকারের কোনো কোনো অংশের হয়তো এটা সরকারের সার্বিকভাবে সদিচ্ছা না থাকলে কি আসলে এটা হইতো না। এটা তো অবশ্যই, আমি তো বলবো যে অবশ্যই। এখন বিরোধী দল যে প্রতিদিন কথা বলছে, বিরোধী দল এই সুযোগ পেলে বলবে। এটা সব দেশের বিরোধী দলই যদি এরকম দেখে যে এরকম একজন সাবেক পুলিশ প্রধান যে একটা পলিটিক্যালি একটা ইয়ে ছিল, মানে অ্যাগ্রেসিভ একটা পলিটিক্যালি, মানে আইন শৃঙ্খলা রক্ষার কথা সেটা আলাদা, এবং তাকে সে এখন যখন ইয়ে পড়েছে তারপরে মানে বলবি, এবং সরকারকে এটা দায়িত্ব নিতে হবে। সরকার তো দায়িত্ব এড়িয়ে গেলে পারবে না, কারণ বেনজিরের অনেক কর্মকাণ্ড নিয়ে তখনও প্রশ্ন উঠেছে, তখন তো সরকার কিছু করেনি। এবং যেখানে গোপালগঞ্জে হচ্ছে প্রধানমন্ত্রী নিজস্ব জেলা, সেখানে সে শত শত জায়গা কিনছে, সংখ্যালঘুদের জমি কেড়ে নিচ্ছে, এটা কি গভর্নমেন্টের কাছে রিপোর্ট হয়নি? এটা কি এটা আসেনি খবর? তো সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজের জেলাতে যদি এরকম হয়ে থাকে, খবর আসলেও এটা তারা কোনো অ্যাকশনে যাননি কেন? তো অতএব উনি আওয়ামী লীগের কেউ নাই কথা বললে তো হবে না। আওয়ামী লীগের কেউ, অবশ্যই আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ। এবং এটা আমি মনে করি যে বিরোধী দলের বা জনগণের মধ্যে একটা সংশয় কাজ করছে, যেই কারণে বিরোধী দল প্রত্যেক দিন কথাটা বলে, যেটা জজ সাহেব বললেন যে কেন প্রতিদিন কথা বলে, এই কারণে বলে যে সরকার যাতে যেই পথে গেছে দুদক, এই পথ থেকে যাতে দুদক আবার বিচ্যুত না হয়, সেই জন্য প্রতিদিন এই সরকারকে দায়ী করতে থাকবে যে না, ও ছুটে যেতে পারে, ওরে বিদেশ যেতে দিয়েছে সরকার, ওর কিছুই হবে না। বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা ছিল? নিষেধাজ্ঞা নেই, কিন্তু সে যে বিদেশে যাচ্ছে, সরকার ইমিগ্রেশন তো হোম মিনিস্টারের আন্ডারে, হোম মিনিস্ট্রির আন্ডারে, তো জানবে না যে কেন বিদেশ যাচ্ছে এই সময়, তার বিরুদ্ধে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে, তো বিদেশ যাচ্ছে। নিষেধাজ্ঞা না থাকলে তো একজন সাবেক আইজিপি পরিবার পরিজন নিয়ে বাইরে চলে যাচ্ছেন, উনি তখন টক অফ দ্য টাউন, এটা একটা জানার বিষয় না? সরকার বলেছে যে এটা যেতে দাও, বা এরকম হতে পারে যে ঠিক আছে যাক, এরকম। এটা নিয়ে তো আমি মনে করি যে সরকার কোনো অংশেই এটা বলতে পারবে না, এটা বলার মানুষও বিশ্বাস করবে না যে এতে আওয়ামী লীগের হতে হবে এরকম কোনো কথা। আওয়ামী লীগের চাইতে বড় আওয়ামী লীগ শেষ ছিল, এটা তো সত্যি কথা। জজ ভাই, দুইটা বিষয় শওকত ভাই তুলছেন। একটা হচ্ছে যে একদিনে তো তার এই
যে তথ্যগুলো তো উঠে আসছে তার এই সাম্রাজ্য বা বিভিন্ন জায়গায় যে তার এটা তো একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে তো এগুলো সামনে এসেছে। এতদিন কেন নজরে আসলো না এই একটা বিষয়। একটা বিষয় যে এরকম একটা মানুষকে নিয়ে কথা উঠছে, তিনি পরিবার সহ দেশের বাইরে যাচ্ছেন, সেটি আসলে জানে না, এই বিষয়টা অবাক। কেমন না দেখেন, এইগুলো আলোচনা স্বাভাবিকভাবে আসবে, কিন্তু এইগুলো আমরা আলোচনা করার ক্ষেত্রে আমাদের কিছু বিধি এবং বিধান আছে, আইনেরও কিছু ভাষা আছে, সেইগুলো মেনেই কিন্তু কাজগুলো করা হয়। এখন বলছেন যে সরকারকে দায়িত্ব কেন নেবে না, অবশ্যই সরকার তো দায়িত্ব রেসপন্সিবিলিটি নিচ্ছে বিধায় কিন্তু তাদের বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দায়িত্ব আর দায়িত্ব দুইটা ভিন্ন জিনিস। দায় এবং দায়িত্ব দুইটা নেওয়ার কারণেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন এটা ওনারা রাজনীতির কারণে এই কথাগুলো অন্যভাবে বলছেন, সেটা আসলে ধরতে বের খুব একটা ভেতরে পড়ে বলে আমি মনে করি না। এখন যেটা হচ্ছে আপনার, উনি দেশের বাইরে চলে গেলেন, এটা কেউ দেখতে পারলো কি পারলো না, কিংবা উনি আপনি বললেন যে দীর্ঘ সময় ধরে এই কাজগুলো হচ্ছে, কারোর কি নজরে পড়লো কি পড়লো না। দেখেন, এই দীর্ঘ সময় ধরে কাজ করা, এটা নোটিশে আসা এবং নোটিশে আসার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটা কিন্তু এক ধরনের ব্যবস্থা। দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে, আমি যদি শওকত ভাইয়ের উপরে কোনো জুলুম, অত্যাচার কিংবা তার সহায় সম্পত্তি এগুলোর উপরে দখলবাজি করি এবং শওকত ভাই যদি চুপ করে থাকেন এবং বলেন যে কেন আশেপাশের মানুষ তো সবাই দেখছে, তারপরেও কেন পুলিশ ব্যবস্থা নিল না, এটা কিন্তু এমন হয় না। কেননা ওই ভিকটিমকে অভিযোগ করতে হয়, কমপ্লেন করতে হয়, সেই কমপ্লেনের এগেনস্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এর সাথে সংশ্লিষ্ট যারাই আছে কোর্টে যেতে পারতো, মামলা করতে পারতো, এগুলো কিছুই হয়নি। তো যেহেতু কিছুই হয়নি, স্বপ্রণোদিত হয়ে কিন্তু আমি আপনি যে কেউ এই একটা রিপোর্টের উপরে যে তার উপরে কিন্তু আমরা হামলা করতে পারি না, কিংবা তাকে তার চাকরি থেকে স্যাক করে দিতে পারি না। এটা একটা নির্দিষ্ট বিধিবিধান আছে, এটা শওকত ভাইও খুব ভালো মতো জানেন। এখন যখন উনি চাকরি থেকে যাবার পরে তার বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো সত্য কি মিথ্যা সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ জানি না। এটা কিন্তু এখনো ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। এখন সেই ইনভেস্টিগেশন শেষ হবে, শেষ হবার পরে যদি বোঝা যায় যে ইনফরমেশনগুলো যাচ্ছে তার বিরুদ্ধে, উনি যে অন্যায় অপকর্মগুলো করেছেন এগুলো শুধুমাত্র তথ্য মাত্র, এই ইনফরমেশনের এগেনস্টে যখন আপনার এভিডেন্সগুলো কালেক্ট হবে, সেই এভিডেন্সগুলো কালেক্ট হওয়ার পর যদি দেখা যায় যে হ্যাঁ এর সাথে এই সমস্ত তথ্য কিংবা অভিযোগের মিল পাওয়া যাচ্ছে, তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি এর সাথে একটু মিলিয়ে বলি যে আমাদের আনোয়ার আজিম আনার ভাই, ওনাকে এই যে নৃশংসভাবে হত্যা করা হলো, আমরা কিন্তু এখানে সবাই খুব স্বাভাবিকভাবে অনুমান করতে পারি কে বা কারা, কোথায় কে হত্যা করলো। আমরা কি তাদের কি কালকেই আদালতে নিয়ে যাবজ্জীবন কিংবা ফাঁসির আদেশ দিয়ে দিতে পারবো? তা তো পারবো না, কেননা আমাদেরকে এই এভিডেন্সগুলো কালেক্ট করতে হচ্ছে। এই এভিডেন্সগুলো কালেক্ট করার পরেই কিন্তু আইনি প্রক্রিয়ায় যেতে হয়। তো এখন সবাই এমন একটা ব্যাপার যে বেনজিরকে কালকেই আপনার সাজা দিয়ে দিতে হবে, তো আপনি তো কালকে সাজা দিতে পারবেন না, আইনের একটা বিধান আছে নির্দিষ্ট, সেই মতো করে যেতে হবে। আপনি এর ভেতর দিয়ে সমস্ত তথ্যগুলো আনবেন, সে তথ্য সত্যতা যাচাই করবেন, যাচাই করার পরে সেইগুলো যদি সত্য হয় তারপরে তার বিচার কার্যক্রম শুরু হবে, মামলা হবে। এখন বলছে যে উনি চলে গেলেন, এখন ওনার বিরুদ্ধে কোনো মামলাই হয়নি। আদালত একটা অভিযোগের ভিত্তিতে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করেছে মাত্র, সেটা তো ওপেনও করে দিতে পারে কালকে। অভিযোগের ভিত্তিতে ফ্রিজ করা হয়েছে, ইট ওয়াজ নট কনফার্মড ইয়েট, এটা এখনো কনফার্ম না। তো যেহেতু কনফার্ম না, ওনার বিদেশে যাওয়ার প্রতি আদালতের কোনো নিষেধাজ্ঞাও নেই। আমি বেনজির সাহেবকে ডিফেন্ড করার জন্য এখানে বসিনি, আমি শুধু আইন যে কথাগুলো বলছি সেইটা বলছি। কারণ আমরা এখানে আলোচনায় স্বাভাবিকভাবে মানুষ যেটা বলে ওটা বলে যায়, কিন্তু সব কিছুর নির্দিষ্ট বিধান আছে এবং তার ভেতর সেই ফ্রেমের ভেতর দিয়ে আমাদের প্রত্যেককেই যেতে হবে। তো ওই ফ্রেমের ভেতর দিয়ে তো বেনজির সাহেবের নামে কোনো মামলা হয়নি, ওনার বিদেশে যাওয়ার প্রতি কোনো নিষেধাজ্ঞা হয়নি, উনি হয়তো ফ্যামিলি নিয়ে বাইরে গেছেন কি চলে আসবেন এই বিষয়টা আমরা জানি না। যখন মামলা হবে, সেই মামলার এগেনস্টে যদি দোষী প্রমাণিত হন তো অবশ্যই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে, কিন্তু উনি যে পালিয়ে গেছেন এমনও বলা যাচ্ছে না, উনি তো আবার ফিরেও আসতে পারেন, হু নোজ, আমি ঠিক এই বিষয়টা জানি না। তবে ওনার এই বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট বিধিবিধান আছে, এই বিধিবিধানের ভেতর দিয়ে যেতে হবে। এর বাইরে যে হুট করে আমি দাঁড় করিয়ে আজকেই তাকে সাজা দিয়ে দিলাম, বিষয়টা এমন হওয়ার কোনো কারণ নেই আর কি। যার কারণে এই কথাগুলো আমরা বলছি, এটা খুব পপুলার হয়ে গেছে এখন, আর মিডিয়াও এক ধরনের ট্রায়ালের ভিতরে চলে যায়, যার কারণে মানুষ এগুলো বিশ্বাস করে যে কেন তাকে ধরে নিয়ে আজকে সাজা দেওয়া হচ্ছে না। এগুলো আসলে হয় না, কারণ এটার দীর্ঘ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ভেতর দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে এবং তার মধ্য দিয়ে বেনজির সাহেব দোষী সাব্যস্ত হলে দেশের মানুষের মতো আমিও একইভাবে আশা করি উনি অবশ্যই শাস্তি ভোগ করবেন। তবে এখানে বিষয়টা হচ্ছে যে
দুদকে অভিযোগের পর দুদক সাথে সাথে যে তদন্ত করেছে, তদন্ত করায় জমিগুলো তো বেনজির সাহেব বা তার ফ্যামিলির মেম্বারদের নামে। তারা কিভাবে বললেন যে 600 বিঘা জমি তিনি কিনেছেন? নাম না থাকলে তো, দলিল না দেখলে তো ওনারা বলতে পারতেন না, তাই না? এবং সেই কারণে তারা আদালতের কাছে দরখাস্ত করেছেন যে এই অস্বাভাবিক পরিমাণ সম্পত্তি এটা অ্যাটাচমেন্ট করা হোক। আদালত সন্তুষ্ট হয়ে তার সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে। প্রাইমা ফেসি এভিডেন্স তো ইজ দেয়ার, এটা নিয়ে তো কোনো ভাসানো অভিযোগ না। 33টা অ্যাকাউন্টে তাকে জব্দ করা হয়েছে। তো সরকার কেন বলছে না যে 33 অ্যাকাউন্টে কত টাকা উনি উঠিয়ে নিয়ে গেছেন? এ কথাটা বলুক না। একটা ব্যাংকে আজকে 2 লাখ টাকার 3 লাখ টাকার চেক দিলে আপনার শুরু হয়, টালবাহানা শুরু হয়, টাকা দেওয়া যাবে না, সার্ভার খারাপ, এই সেই নানা ধরনের কথা। তো উনি একদিনে কত টাকা উঠিয়ে নিয়ে গেছেন? তো এই যে টাকা উঠিয়ে নিয়ে গেলেন, কেন উঠিয়ে নিয়ে গেলেন, এগুলোর কারণেই তো জব্দ করা হয়েছে। প্রাইমা ফেসি ইজ দেয়ার, এমন না যে এটা কোনো ভাষা অভিযোগ। এবং ইনি বেনজির সাহেব বুঝতে পেরেছেন বলে তিনি গোপালগঞ্জ রিসোর্টে তার ভিতরে যেসব আসবাবপত্র এই সে ছিল এগুলো বিক্রি করে দিয়েছেন, এবং এই বিষয়গুলো পরিষ্কার মিডিয়াতে এসছে। অতএব সব কিছুই যে এই অভিযোগে একদম শেষ দিন বিচারের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, নট নেসেসারি। এবং এটা তো আমি মনে করি যে তদন্তের এই পর্যায়ে যে তারা এই সম্পত্তির অ্যাটাচমেন্ট প্লাস অ্যাকাউন্ট জব্দ সব কিছু যারা করেছেন, এটা তারা নিশ্চিত হয়েই করেছেন। এটা এমন তো না যে অন্যের কোনো অ্যাকাউন্ট তারা জব্দ করে, এবং অ্যাকাউন্টে নিশ্চয়ই অস্বাভাবিক পরিমাণে লেনদেন এটা ছিল। সরকার যদিও বা দুদক বলছে না কত টাকা ছিল। তো আমি মনে করি যে এখানে ওই পর্যায়ে কনভিন্স হওয়ার কারণেই দুদক এবং আদালত এইভাবে এই সিদ্ধান্তের মধ্যে এসছে, এটাই হলো বড় কথা। আর বেনজির সাহেবের তো নিজে প্রথমে বলেছেন যে এইসব মিডিয়াতে যেটা উঠেছে এটা মিথ্যা, এরপরে তো তিনিও বলেননি, তিনিও এখন দেশের বাইরে থেকেও বলেননি যে 600 বিঘা জমি আমার না বা এই অ্যাকাউন্টগুলি আমার না, তিনি তো বলছেন না, তাই না? তিনি ধরাধরি করার চেষ্টা করছেন যে সরকার যাতে আর ফার্দার না এরকম। কিন্তু আমার মনে হয় জিনিসটা যেই জায়গায় চলে গেছে, এটা এখান থেকে সরকারের ফেরত আসাটাও খুব কঠিন হবে, এবং এটা দুদকের থেকে এটার থেকে সরে আসাটাও এটা কঠিন হবে। এবং বিরোধী দল এবং দেশের মানুষ কিন্তু আগ্রহ ভরে এই বিষয়গুলো দেখছে, নজরদারি করছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং সাইড। এটা একটু ভিন্ন প্রসঙ্গে করি, যেহেতু আজকে একদম সবাই মানে সবারই চোখ দিল্লিতে, তো সব কিছু মিলে ভারতে আজকে আবারও টানা তৃতীয়বারের মতো ওই পাশে আমরা দেখলাম যে মোদি ক্ষমতা আসেন। তিনি কিছুক্ষণ আগে কিন্তু একটা জাতীয় বিদেশে ভাষণও দিয়েছেন। যদিও এখানেও আমরা দেখছি যে বিজেপির পক্ষ থেকে বলছেন যে শুধু যে মানে তারা কংগ্রেস মানে তারা বলছেন যে মানে কংগ্রেসের পক্ষ থেকে যেটি বলছেন যে শুধু বিজেপি নয়, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেদিন তাদের বিপক্ষেও লড়াই করতে হচ্ছে। I don't want to make any comment on this. ওনারা একটা দেশের রাজনৈতিক পার্লামেন্টারি ইলেকশন চলছে, বিরোধী রাজনৈতিক দলনেতা রাহুল গান্ধী সহ যারা আছেন তারা তাদের মতো করে তাদের রাজনৈতিক ব্যাখ্যা গ্রহণ করবেন। এখন ওইখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয়েছে কি হয়নি এটা তারা বলতে পারবেন। আমি এ বিষয়ে আমার খুব একটা ধারণাও নেই। আর এক্সিট পোল কিংবা যেগুলো সমস্ত মতামত দেওয়া হচ্ছিল, আমার পার্সোনালি এক্সিট পোলের ওপরে আমার খুব একটা যে আপনার ভরসা আছে আমার ঠিক সেটা হয় না। কারণ এক্সিট পোল ঠিক হয়, তবে আপনার এখানেও আপনার এক্সিট পোলের ক্ষেত্রে ম্যানিপুলেশনের একটা হিসাব কিতাব থাকে। তো যার কারণে এক্সিট পোলে বিজেপির কথা বলা হয়েছে। এখন বিজেপি নির্বাচনের ফল গণনার পরে ভারতের মাননীয় নরেন্দ্র মোদী সাহেব যেই কথা বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। রাহুল গান্ধীর কথায় যেটা মনে হয়েছে যে মোদী ক্ষমতায় আসতে যাচ্ছে, ওনার বক্তব্যে যেটা মনে হয়েছে যে মোদী ক্ষমতায় আসছে, তবে ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার অভিযোগ উনি তুলেছেন। তবে এই অভিযোগ যে উনি এই প্রথম তুলছেন এরকম না, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ আগেও ছিল, উনি এই অভিযোগ আগেও করেছেন। তবে সেই অভিযোগের ভিত্তিতে ভারতের জনমত এবং ভারতের জনসাধারণ কতটা তার এই অভিযোগের ভিত্তিতে তাকে সমর্থন দিল, সেইটা এই নির্বাচনের ফলাফলের পর ওনারা কতটা আসন পাচ্ছেন তার উপরে নির্ভর করবে। তবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক একটা দেশ, তাদের রাজনৈতিক অনেক দীর্ঘদিনের চর্চা, গণতান্ত্রিক চর্চার ফলে এই দেশে যে নির্বাচন হচ্ছে, এবং আশা করি এই নির্বাচন পরবর্তী সময়ে কোনো সহিংসতা হবে না, একটা শান্তিপূর্ণভাবে সরকার গঠিত হবে। আমাদের এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে
আমাদের সমস্ত রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্ক বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আগেও যেরকম সচেষ্ট ছিলাম, এই নির্বাচনের পরে অবশ্যই যারাই সরকার গঠন করুক তাদের সাথে আমরা সেই সম্পর্ক নিয়েই এগিয়ে যাব। সেক্ষেত্রে ধরেন আবারও মোদি, এই পাশটা যদি বলি পশ্চিমবঙ্গে আবারও মমতা, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কি কোনো পরিবর্তন বা কেমন হবে আপনার মনে হয়? বাংলাদেশের সাথে সম্পর্কের পরিবর্তন হবে কি হবে না, এটা দুই দেশের এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সবসময় জড়িত থাকে, যার ক্ষেত্রে আমরা কিভাবে এটা নেগোশিয়েট করতে পারি তার উপরে নির্ভর করে কিন্তু আমরা কিভাবে এগিয়ে নিই। কেননা আমি যতদূর জানি, শওকত ভাই হয়তো ওনার মনে থাকতে পারে যে এই তিস্তা পানি চুক্তির যে বিষয়টা, এটা কিন্তু ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমাদের সব কন্ট্রাক্ট আছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা দিচ্ছে না। তো যার জন্যে মানে চুক্তি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হলেও যদি আপনার স্টেট সেটাতে ভেটো দেয় না আসে, তাহলে পরেও অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। তো আমি আশা করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে আমরা আরও স্ট্রেনথেন করার ক্ষেত্রে, আমাদের পার্শ্ববর্তী পারস্পরিক যে সম্পর্কগুলো আছে সেইগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আরও শক্তভাবে কাজ করব। শওকত ভাই, আবারও মোদি, আবারও মমতা, এবং নির্বাচনের সার্বিকভাবে এবারও দেখলাম অনেক অভিযোগ, সেইগুলো আসলে সার্বিকভাবে আপনার কাছে কি? না, প্রথমত বলি যে নরেন্দ্র মোদী সাহেব যে দাবি করেছেন তিনি সরকার গঠন করতে যাচ্ছেন, নির্বাচনের ফলাফলের যে প্রবণতা ট্রেন্ড, তাতে মনে হচ্ছে যে মোদীর দলই সরকার গঠন করতে যাচ্ছেন। হ্যাঁ, তবে ইন্টারেস্টিং জিনিস হলো যে ভারতে কোনো দলই এখন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোদীর দল হয়তো 140 বা 150-এর মতো, ওই জোট সঙ্গী মিলিয়ে আরও 30টা নিতে আরও হবে। তারা বলছেন যে 293-তে তারা জোট মধ্য গাঠবন্ধনের দলগুলো নিয়ে এগিয়ে আছেন। অন্যদিকে কংগ্রেস তারা এককভাবে 100-র মতো পেয়েছে, আর বাকিদের জোট সঙ্গীদের নিয়ে তারা 230 বা 34-এর 32 এরকম যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং হলো যেখানে মোদি সাহেবরা আগাম ঘোষণা দিয়েছেন রামরাজ্য প্রতিষ্ঠার এবং 400+ সিট পেয়ে তারা সংবিধান বদলে ফেলবেন, এটা অলমোস্ট তারা একটা রামরাজ্য প্রতিষ্ঠার একটা ঘোষণা দিয়েছিলেন। ভারতীয় জনগণ কিন্তু সেটা মেনে নেয়নি, অ্যাকসেপ্ট করেনি। এটা আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক ডিসটেন্সটা যে আগের গতবারের চেয়েও কমে এসছে। হ্যাঁ, অনেক এটা মানে বলা হচ্ছিল যে এরকম হবে না, কিন্তু আসলেই যে তারা দেখিয়ে দিয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে বলেন, উত্তরপ্রদেশেও বিজেপির চাইতে বেশি সিট পেয়েছে সমাজবাদী পার্টি। এটাও উত্তরপ্রদেশ হচ্ছে মানে ইন্ডিয়ান পার্লামেন্টের মানে প্রাণ কেন্দ্র। তো সেই জায়গায় এই অবস্থা হয়েছে, এটা বিজেপি একটা বড় ধাক্কা খেয়েছে এবং বিজেপি প্রায় 65 বা 70টার মতো সিট হারিয়েছে 2019-এর নির্বাচনের তুলনায়, আর কংগ্রেস বা জোটের গেইন হয়েছে 113টার মতো সিটে। এটা একটা বিরাট রেজাল্ট। এবং রাহুল গান্ধীর সন্ধ্যার প্রেস কনফারেন্সটা আমি দেখেছি, তিনি সেখানে কিন্তু বিজয় দাবি করেননি। তিনি বলছেন যে ভারতীয় জনগণের ঐতিহাসিক রায়কে আমরা স্বাগত জানাই এবং এই নির্বাচন ছিল সংবিধান রক্ষার নির্বাচন, এবং আমরা ভারতীয় জনগণ ভারতীয় সংবিধানকে রক্ষা করার জন্য রায় দিয়েছে। এর অর্থই হচ্ছে যে আপনি যেটা বললেন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো অভিযোগ ছিলই, এটা তো এখনও আছে। তো আমি মনে করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আবার ভারত কোয়ালিশন গভর্নমেন্টের দিকে ফেরত গেল। আগে ছিল এনডিএ, অটল বিহারী বাজপেয়ী, তারপরে মনমোহন সিংয়ের নেতৃত্বে 2 দফা আপনার সরকার চালালো, তারপরে বিজেপি এককভাবে চালালো, এখন আবার কোয়ালিশনে আবার ফিরে আসতে বাধ্য হয়েছে। এখন কিন্তু একটা হিসাব আছে যে বিজেপি এককভাবে যত সিট পেয়েছে তার জোট সঙ্গীরা যেই সিটগুলো তার সঙ্গে যোগ করছে, জোট সঙ্গীরা আলগা হয়ে গেলে কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারে না। এখানে ভেরি ইন্টারেস্টিং সাইড হলো 272 বা 74 যদি আপনার একক সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা হয়, তাহলে বিজেপি যদি এককভাবে 150 পায়, তাহলে বাকি সিটগুলো হয়তো চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের বা বিহারের নীতিশ সাহেবরা দিয়ে তার জোড়া লাগিয়ে করবেন। কারণ এরা সরে গেলে মুশকিল। এখন আমাদের মতো কিন্তু আমাদের যেমন যে জোটের মধ্যে এক প্রতীক নিয়ে ইলেকশন করতে হয়, যে আওয়ামী লীগ চিঠি দিল যে জাতীয় পার্টি আমাদের জোটের মধ্যে, সেখানে কিন্তু এরকম না, এবং সেখানে আর্টিকেল 70ও নাই। ফ্লোর ক্রসিং ওপেন, হর্স ট্রেডিং ওপেন, যে কেউ এই দল নিয়ে ওখানে চলে যেতে পারে, ওখানে চলে আসতে পারে। সো এইখানে কিন্তু একটা খেলাধুলা আছে। তারপরেও যদিও মোদী সরকার গভর্নমেন্ট গঠন করে, তাহলে বুঝতে হবে এই সরকার কিন্তু
শক্তিশালী সরকার হবে না। যে কোনো সময় সরকারের কনফিডেন্স ভোটে হেরে যাওয়ার আশঙ্কা থাকবেই। ইভেন অপোজিশনও যদি গঠন করে, ভারতের রাজনীতি এটা কিন্তু একটা অস্থিতিশীলতার দিকে পা বাড়িয়েছে। এবং এই অস্থিরতা তৈরির ক্ষেত্রে আজকে যে বিজেপির যে আমি বলবো এটা পরাজয়, কারণ বিজেপি যেই ধরনের প্রজেকশনে ছিল এবং যেই ধরনের, যেমন তারা যেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করেছে, ওই সিটেই তারা হারতে যাচ্ছে, ওখানেও বিজেপির প্রার্থী পিছিয়ে আছে ফয়জাবাদে। তো এই সেন্টিমেন্টটা প্লাস আপনার নাগরিকত্ব আইন, তারপরে তারা আপনার কতগুলো কাজ করেছে, এই যে কংগ্রেসের ভারত জোড়ো লং মার্চ, তারপর কৃষকদের যে আন্দোলন হয়েছে, তারপর বিরোধী দলের নেতাদেরকে জেলে ভরে রাখার যেই গল্প আমরা শুনেছি, কেজরিওয়াল যেটা বলেছে, সব মিলিয়েই কিন্তু আমি মনে করি যে বিজেপির একটা বড় হয়েছে। এবং বাংলাদেশের জন্য যেটা আমি মনে লাভজনক, বাংলাদেশের জন্য রাষ্ট্র হিসাবে বলছি, কোনো দলের প্রতি আমি কথা বলছি না, সেটা হচ্ছে ভারত যে ক্রমাগত চাপ দিয়ে যায়, তিস্তা আমাদের লাগবে, আমাদের মংলা পোর্ট লাগবে, এই লাগবে, সেই সব জায়গায় আমি মনে করি যে ভারতে যদি একটা বিরোধী দল এমন হয় যে খুব সরকারের কাছাকাছি সংখ্যক স্ট্রেংথ নিয়ে থাকে, সেই সরকারের পক্ষে বার্গেন করা প্রতিবেশীদের সঙ্গে এটা খুব ডিফিকাল্ট হয়। এবং আপনি দেখবেন যে বিজেপির সময়ে ভারতের এই প্রতিবেশী আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, সেগুলি কিন্তু ভারতের বলয় থেকে ডিফারেন্ট সরে গেছে। শুধুমাত্র বাংলাদেশ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেই জায়গায় আমাদের সরকারের উপরেও কিন্তু ভারতের নানামুখী চাপ থাকে। অমুকের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। যেমন ভারতের যে আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিলেন পিনাক চক্রবর্তী, তিনি হঠাৎ করে বলে বসলেন যে বর্তমানের বাংলাদেশ এবং চীন যেন পাকিস্তান আর চীনের মতো সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে কেন বললেন? এখন যেহেতু আমাদের সরকার প্রধান চীনে যাবেন, আমাদের সরকার প্রধান চীনের সঙ্গে কোনো ধরনের মৈত্রী হলে তারা সেটা পছন্দ করে না। এই যে বিজেপি সারা ইয়েতে তারা যেই ধরনের একটা মাইন্ডসেট চাপিয়ে দিয়েছিল, সেটা থেকে হয়তো আমি মনে করি যে কিছুটা মুক্তি হতে পারে। যদিও ভারতের সব দলের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন, এটা নিয়ে কোনো দিয়ে নেই। কারো মাত্রা বড়, কারো মাত্রা ছোট, এটা হতে পারে, কিন্তু তারা ওই একভাবেই তারা এই প্রতিবেশীকে দেখে। তো আমাদের এই সমস্যাগুলো আজকে বাংলাদেশে ভারত খেদা মানে আন্দোলনের সামাজিক মাধ্যমে দেখি, নেপাল ভুটানেও হচ্ছে, মালদ্বীপে হচ্ছে, এগুলো মিলিয়ে আমি মনে করি যে এটা ভারতীয় জনগণকেও কিন্তু এই বিষয়গুলো আমি আলোড়িত করেছে যে আজকে ভারত কোন পর্যায়ে আছে। আজকে রামরাজ্য প্রতিষ্ঠা রাজনীতির মাধ্যমে এবং ইলেকশনটাকে এই কমিউনাল ইলেকশন করতে গিয়েই কিন্তু মুসলমানদের সব দিয়ে দেবে কংগ্রেস, মোদি সাহেব যেটা বললেন না, এটারও কিন্তু প্রতিক্রিয়া আছে। এবং তৃণমূল পশ্চিমবঙ্গে আমি মনে করবো যে ভারতের সংখ্যালঘুরা এক জোটে ভোট দিয়েছে বিরোধী মোর্চাকে, এই ইন্ডিয়ার জোটকে এক মোর্চা হয়ে ভোট দিয়েছে, যাতে করে তারা আবার ক্ষমতায় না আসতে পারে। এখন মোদি সাহেব ক্ষমতায় আসতে পারবেন হয়তো, কিন্তু আমার মনে করি যে এই ক্ষমতায় আসাটা সেই ক্ষমতার মতো না। শওকত ভাই, শেষ লাইন ধরে যদি বলি যে ক্ষমতায় আসাটা সেই ক্ষমতায় আসাটা, এবং তিনি আগে যে বলছেন এতে করে বাংলাদেশ ভারতের সম্পর্কে একটু দর কষাকষির জায়গা তৈরি হবে। আমরা কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবসময়ই আমরা দর কষাকষির মধ্য দিয়েই আমাদের জন্য যেটা ভালো কিংবা আমাদের জন্য যেটা আরও সুবিধা দিতে পারবে সেই বিষয়ে আমরা সবসময়, শুধু ভারত না, আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনস যে সমস্ত দেশগুলোর সাথে চলমান আছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা একইভাবে একই পথ অনুসরণ করে চলি। এখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ডিপ্লোম্যাটিক আমাদের যে পলিসি, সে পলিসির ক্ষেত্রে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা ঠিক ওই একই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। শওকত ভাই যেটা বললেন যে চীনের সাথে গেলে ভারত অখুশি, অমুকের সাথে গেলে তমক অখুশি, এইগুলো খুশি অখুশির যে খেলা, এই খেলাটা আপনার রাজনৈতিক ক্ষেত্রে এতে চিরন্তনভাবে চলমান। তো এই চলমান খেলার ভেতরে যে গেমটা হয়, এই গেমের ভেতরে আমি আমার দেশের স্বার্থকে রক্ষার জন্য কতটা ব্যালান্সড ওয়েতে কাজ করে যেতে পারছি, সেইটা আসলে মুখ্য ভূমিকা পালন করে। এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ব্যালান্স রেখে সবার সাথে মিলেই কিন্তু আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। এই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের তাদের শক্তিশালী পার্লামেন্ট গঠিত হলে পরে কী ধরনের দর কষাকষি হবে, কিংবা একটু উইক পার্লামেন্ট হলে কিংবা ঝুলন্ত পার্লামেন্ট হলে কেমন হবে, সেটা কিন্তু আমরা আমাদের ভিতরে যে অভ্যন্তরীণ বিষয় সেইভাবে আলোচনা করে আমরা আমাদের মানে নিজেদের পলিসিটা ঠিক করে রাখবো। এই ক্ষেত্রে আসলে কারোর উপরে আমাদের সেই ওইভাবে নির্ভরতাও নাই, কারোর উপরে নির্ভর করে আমরা দেশ পরিচালনার পলিসি গ্রহণ করি না। আমরা আমাদের
বেসিক যেটা, সেই বেসিক জায়গার উপরে দাঁড়িয়ে আমাদের পলিসিটা নির্ধারণ করি। তারপরে আমরা দেখি যে কোন দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন, কোন দেশের সরকার ব্যবস্থা কেমন, কতটা শক্ত, কতটা, তখন আমরা আমাদের পলিসিটা নির্ধারণ করে সেভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করি। আগাম কোনো ভাবনা চিন্তা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকি না। ধন্যবাদ সলিমন্ত জজ, ধন্যবাদ ফকত মাহমুদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।